আমি আমার স্ত্রীকে শুধু মায়ের সঙ্গে ঝগড়া করার জন্য স্টোর রুমে আটকে রেখেছিলাম, কিন্তু পরের দিন সকালে দরজা খুলে যা দেখলাম তাতে আমার পা কাঁপতে শুরু করলো। আমি কসম করে বলছি, এমন কিছু হতে পারে আমি কখনো ভাবিনি। আমি তাকে শোবার ঘর থেকে টেনে বের করে স্টোর রুমে ঠেলে ঢুকিয়ে দিয়েছিলাম, শুধু এই কারণে যে সে আমার মায়ের সঙ্গে ঝগড়া করার সাহস দেখিয়েছিল। কিন্তু পরের দিন সকালে দরজা খুলতেই দেখি সে নেই। আর সেই মুহূর্তে আমার বুকটা কেঁপে উঠল। আমি কি তবে এমন একটা সীমা পার করে ফেলেছি যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই? আমি নিশ্চিত ছিলাম সে কখনোই আমাকে ছেড়ে কোথাও যাবে না। তার বাপের বাড়ি দিনাজপুর, ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। এই ঢাকায় আমি ছাড়া তার চেনার মতো আপন বলতে কেউ নেই। এমনকি সংসারের কোনো টাকা পয়সার ওপরও তার নিজের কোনো নিমন্ত্রণ ছিল না। এই অন্ধ বিশ্বাস নিয়েই আমি নিশ্চিন্তে মায়ের পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম। আমার মা রাবিয়া বেগম সবসময় নিজেকে এমন একজন নারী ভাবতেন যিনি পরিবারের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তার তীব্র বিশ্বাস ছিল পুত্রবধূকে সব বিষয়ে তার প্রতিটি কথা অন্ধের মতো মেনে চলতে হবে। আমিও মনে করতাম একমাত্র ছেলে হিসেবে বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করা আমার প্রধান কর্তব্য। সেখানে স্ত্রীকে যদি একটু মানিয়ে নিতে বা সহ্য করতে হয়, তাতে সমস্যা কোথায়? আমার স্ত্রী মীরা ঢাকার বাইরের মেয়ে। ঢাকার একটা কলেজে পড়ার সময় আমাদের পরিচয় হয়েছিল। আমাদের সম্পর্কের কথা যখন বাড়িতে জানায়, মা শুরু থেকেই প্রচণ্ড বিরোধিতা করেছিলেন। মা বলেছিলেন, ওই দূর গায়ের মেয়ের পরিবার এত দূরে থাকে, কোনো আপদ বিপদ হলে যাওয়া আসার করতেই তো 1000 টাকা শেষ। তাছাড়া ঢাকার কালচারের সাথেও কি ওই সব অঞ্চলে মেয়ে মিলতে পারে? মীরা সেদিন কেঁদেছিল, তবুও আমার হাত ধরে দৃঢ়ভাবে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের পায়ে ধরে হলেও ওনাকে বোঝাবো। আমি এই পরিবারের একজন হয়েই থাকবো। বছরে শুধু একবার নিজের বাবা মাকে দেখতে গেলেই আমার চলবে। শেষ পর্যন্ত অনেক অনুনয় বিনয়ের পর মা অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিলেন। কিন্তু বিয়ের পর যখনই আমি মীরা আর আমাদের ছোট ছেলেকে নিয়ে দিনাজপুরের ওর বাবা মায়ের কাছে বেড়াতে যেতে চাইতাম, মা সবসময় কোনো না কোনো জটিল অজুহাত দাঁড় করিয়ে আমাদের যাওয়া আটকে দিতেন। আমাদের প্রথম সন্তান জন্ম নেওয়ার পর মীরা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। বাচ্চাকে কিভাবে বড় করা হবে তা নিয়ে প্রায়ই ঘরে অশান্তি হতো। আমি ভাবতাম মা তো অভিজ্ঞ, তিনি তার নাতির ভালোর কথাই ভাবছেন, তাই তার কথা শুনলে ক্ষতি কি? কিন্তু মীরা এবার আর সহজে মাথা নত করতে চাইতো না। কখনো বাচ্চাকে বাড়তি খাবার হিসেবে খিচুড়ি দেওয়া হবে নাকি ফর্মুলা দুধ, এমন সাধারণ বিষয় নিয়েও শাশুড়ি বউয়ের মধ্যে জেদাজেদি লেগে যেত। মা রেগে গিয়ে রান্নাঘরের স্টিলের ডিশ বা বাটি মেঝেতে ছুঁড়ে ফেলতেন। তারপর বুকে হাত দিয়ে সোফায় বসে পড়তেন। অভিযোগ করতেন যে মীরার অবাধ্যতার কারণে রাগে তার প্রেশার বেড়ে শরীর খারাপ হয়ে গেছে। সম্প্রতি আমরা যখন গ্রামের বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম, পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিল। জার্নির দখল সইতে না পেরে বাচ্চার প্রচণ্ড জ্বর এলো। এমনকি রাতের দিকে জ্বরের ঘরের বাচ্চার খিঁচুনিও শুরু হলো। মা ডাক্তার ডাকার আগেই মীরার ওপর চিৎকার করে উঠলেন, শহরে পড়ালেখা করেছিস অথচ একটা বাচ্চার যত্ন নিতে জানিস না? কেমন মা তুই? আমার নাতিটাকে তো মেরেই ফেলবি। আমিও তখন মায়ের কথায় বিশ্বাস করলাম। আমার সব রাগ আর উৎকণ্ঠা গিয়ে পড়ল মীরার ওপর। মীরা তখন বয়স আর ক্লান্তিতে
কাঁপছিল, কিন্তু নিজের কান্না লুকানোর চেষ্টাও সে আর করছিল না। সেই রাতে মীরা এক মুহূর্তের জন্য চোখ বুজেনি। সারা রাত জেগে বাচ্চার মাথায় জলপট্টি দিয়েছে, সেবা করেছে, আর আমি যাত্রার ক্লান্তি আর মানসিক শান্তিতে মায়ের ঘরের পাশের বিছানায় গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। পরের সকালে ঢাকা থেকে হঠাৎ আমাদের কিছু দূর সম্পর্কের আত্মীয় এসে হাজির হলেন। মা মীরার হাতে একটা 500 টাকার নোট গুঁজে দিয়ে ড্রয়িং রুম থেকে হুকুম করলেন, যাও বাজার থেকে মেহমানদের জন্য ভালো মাছ আর দুপুরের রান্নার সবজি কিনে নিয়ে আসো। আমি দরজার আড়াল থেকে দেখছিলাম মীরা ক্লান্তিতে ঠিকমতো দাঁড়াতেও পারছে না, তার চোখ দুটো লাল হয়ে আছে। আমি আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিলাম, তখনই মা তপ্ত গলায় আত্মীয়দের সামনেই বলে উঠলেন, আমি এই বয়সে বাজারে গেলে লোকে তোমার নামে হাসবে বাবা। আমিও তো সারা রাত ঘুমাতে পারিনি। ও এ ঘরের বউ, মেহমানদারি আর রান্না করা ওর দায়িত্ব। শরীর আর মনের দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত মীরা এবার আর চুপ থাকলো না। সে সোজা হয়ে দাঁড়িয়ে লাইন কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি সারা রাত জেগে আপনার নাতির জীবন বাঁচিয়েছি। এই অতিথিরা আপনার আমার কেউ না। আমি আপনার ছেলের বউ হতে পারি মা, কিন্তু এ বাড়ির কেনা চাকরানি নই। মায়ের চোখ দুটো রাগে ও অপমানে জ্বলে উঠল। ড্রয়িং রুমে বসা আত্মীয়দের সামনে নিজেকে চরম অপমানিত মনে হলো আমার। পুরুষে আঘাত লাগায় রাগে অন্ধ হয়ে আমি মীরার হাত শক্ত করে চেপে ধরলাম। তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেলাম বাড়ির পিছনের অন্ধকার স্টোররুমটার দিকে। সেখানে কোনো খাট ছিল না, কোনো মাদুর বা কম্বলও ছিল না, ছিল শুধু ধুলোবালি আর কিছু ভাঙা আসবাব। আমি তাকে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে কর্কশ গলায় বললাম, তোমাকে সোজা করার জন্য আমাকে কঠোর হতেই হবে, যাতে তুমি আমার মাকে সম্মান করতে শেখো। আজ সারা রাত এখানেই থাকো। বাইরে থেকে ভারী তালাটা আটকে দেওয়ার সময়ও আমি মীরার কোনো কান্নার আওয়াজ পাইনি। পরের সকালে যখন মস্ত বড় একটা অপরাধবোধ নিয়ে আমি স্টোর রুমের তালাটা খুললাম, ভেতরটা একদম শূন্য। মীরা সেখানে নেই। জানালার গ্রিলটা ভাঙা আর মেঝেতে পড়ে আছে শুধু ওর হাতের দুটো রুলি আর এক টুকরো ছেঁড়া শাড়ি। আমার পুরো শরীর আটকে জমে গেল। মীরা কোথায় গেল? মেঝেতে পড়ে থাকা মীরার ভাঙা রুলি আর শাড়ির টুকরোটার দিকে তাকিয়ে আমার হাত পা বরফ হয়ে আসছিল। বুকের ভেতরটা এমনভাবে খালি হয়ে গেল যা আমি এর আগে কখনোই অনুভব করিনি। একটা গ্রিল ভাঙা জানালা দিয়ে সকালের আলো এসে পড়েছে ঘরের ধুলোবালির ওপর, কিন্তু মীরা নেই। সে ভাঙা গ্রিল দিয়ে কোথায় যেতে পারে? 400 কিলোমিটার দূরের দিনাজপুরে, নাকি অন্য কোথাও? আমি হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠলাম, মীরা, মীরা তুমি কোথায়? আমার গলার আওয়াজে ড্রয়িং রুম থেকে মা আর সকালের চা খেতে বসা আত্মীয়রা ছুটে এলেন। স্টোর রুমের সামনে ভাঙা জানলা আর খালি ঘরের দিকে তাকিয়ে মা এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু পরক্ষণেই তার মুখের ভীতি কেটে গিয়ে সেখানে ফুটে উঠল তীব্র বিরক্তি। মা কপালে হাত দিয়ে সোফায় বসে পড়ে বললেন, দেখলি বা আবির, দেখলি তোর বউয়ের কাণ্ড। শাশুড়ির সাথে মুখে মুখে তর্ক করে এখন আবার ঘর ভেঙে পালিয়েছে। লোক সমাজে আমাদের আর কোনো মুখ থাকলো? ও যে এত বড় একগুঁয়ে আর গাড়তেরা মেয়ে, আমি আগেই জানতাম। মায়ের এই চেনা আহাজারি সেদিন প্রথমবার আমার কানে তীরের মতো বিঁধল। আমার মাথায় তখন মীরার সেই লাল হয়ে থাকা ক্লান্ত চোখ দুটো ভাবছিল যে মেয়েটা সারা রাত আমার সন্তানের কপালে জলপট্টি দিয়েছে, তাকে আমি একটা অন্ধকার ধুলোবালি ভরা ঘরে বন্দি করে রেখেছিলাম। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। মায়ের দিকে তাকিয়ে প্রায় চিৎকার করেই বলে উঠলাম, মা, এখন এসব বন্ধ করো। ও এই অচেনা শহরে কোথায় যাবে? ওর কাছে কোনো টাকা নেই, চেনার মতো কেউ নেই। যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়,
মা আমার ধমক শুনে আকাশ থেকে পড়লেন। নিজের ছেলের মুখে এমন প্রতিবাদ তিনি হয়তো জীবনে এই প্রথম শুনলেন। আত্মীয়রা ফিসফিস করতে শুরু করলো। কেউ বলল থানায় জিডি করতে, কেউ আবার মীরার চরিত্র নিয়ে বাঁকা কথা শোনাতে ছাড়ল না। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। পকেটে ফোন আর মানিব্যাগটা নিয়ে পাগলের মতো ছিটকে বের হয়ে গেলাম রাস্তায়। আমাদের বাসাটা ঢাকার মেহেরপুরের একটা গলির ভেতরে। আমি গলির মোড়ের সিসিটিভি ক্যামেরা থাকা দোকানদারের কাছে ছুটে গেলাম। অনেক অনুরোধের পর সকালের ফুটেজ চেক করতেই আমার চোখ আটকে গেল। ভোর 5:30টার দিকে, যখন চারপাশ কুয়াশায় ঢাকা ছিল, একটা চাদর গায়ে জড়িয়ে মীরা গড়ি দিয়ে হেঁটে যাচ্ছে। তার হাঁটার মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত আর ধীর স্থির ভাব, যেন সে কোনো বন্দিশালা থেকে সে মুক্তির আনন্দ নিয়ে হেঁটে যাচ্ছে। ফুটেজে দেখলাম সে মেন রোডে গিয়ে একটা রিকশায় উঠল, কিন্তু রিকশাটা কোনো দিকে গেল তা আর বোঝা গেল না। আমি একটা বাইক নিয়ে গাবতলী বাস টার্মিনালের দিকে ছুটলাম। দিনাজপুর যাওয়ার বাসগুলো ওখান থেকেই ছাড়ে। সারাটা রাস্তা আমার বুক ধড়ফড় করছিল। জ্যাম ঠেলে যখন গাবতলী পৌঁছালাম, তখন দুপুর হয়ে গেছে। কাউন্টারে মীরার ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু কেউ তাকে দেখেনি। দিনাজপুরের ঢাকাগামী বাসের কোনো হেল্পার বা সুপারভাইজারও এমনও কোনো একাকী নারীর সন্ধান দিতে পারল না। হতাশ হয়ে যখন টার্মিনালের এক কোণে বসে মাথা চেপে ধরেছিলাম, ঠিক তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। আমি বুক ভরা আশা নিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো মীরা, তুমি কোথায় মীরা? ওপাশ থেকে মীরার গলা ভেসে এলো না। একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ বলল, আপনি কি মীরা বেগমের স্বামী আবির হাসান বলছেন? হ্যাঁ, আমি বলছি। মীরা কি আপনার সাথে আছে? ও কোথায়? আমি প্রায় কেঁদে ফেললাম। ওপাশ থেকে ঠান্ডা গলায় উত্তর এলো, আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলছি। কুড়িল বিশ্ব রোডের কাছে একটা সড়ক দুর্ঘটনায় একজন নারী মারাত্মক আহত হয়েছেন। ওনার ভ্যানিটি ব্যাগের ভেতর একটা ডায়েরি পাওয়া গেছে, যেখানে আপনার নাম আর নাম্বার লেখা। ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক, আপনি দ্রুত চলে আসুন। ফোনটা কেটে গেল। আমার হাতের মুঠো থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। পুরো পৃথিবীটা যেন আমার চোখের সামনে দুলতে লাগলো। মাঝে মধ্যে আমরা যাকে অবহেলা করি, তাকে হারানোর ভয়টা যখন সত্যি হয়ে সামনে দাঁড়ায়, তখন বোঝা যায় নিজের অস্তিত্বের কতটা জোরে সে ছিল। মীরা কি তবে সত্যি এমন এক সীমানায় চলে গেল, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এই নামটা শুনলেই যে কোনো সুস্থ মানুষের বুকেও এক অজানা আতঙ্ক ভর করে। আর আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় অপরাধবোধের বোঝাটা মাথায় নিয়ে এই হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছি। চারপাশে চিৎকার, স্ট্রেচারের চাকার শব্দ আর ওষুধের কটু গন্ধ, সব কিছু মিলিয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। পাগলের মতো কাউন্টারে মীরার নাম জিজ্ঞেস করতে করতে আমি যখন ট্রমা সেন্টারের দিকে এগোচ্ছি, তখনই দূর থেকে দেখতে পেলাম সাদা অ্যাপ্রন পরা একজন ডাক্তার বের হয়ে আসছেন। আমি ওনার সামনে গিয়ে প্রায় আছড়ে পড়লাম। ডাক্তার সাহেব, কুড়িল বিশ্ব রোডের অ্যাক্সিডেন্টে আজ যে মেয়েটাকে আনা হয়েছে, মীরা, ও কেমন আছে? ডাক্তার আমার দিকে একবার তাকালেন। ওনার চোখে চরম ক্লান্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি ওনার স্বামী? পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো না, মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। আমরা ওনাকে আইসিইউতে শিফট করছি। প্রচুর রক্তের প্রয়োজন, ও নেগেটিভ। আপনি দ্রুত রক্তের ব্যবস্থা করুন আর এই প্রেসক্রিপশনের ওষুধগুলো নিয়ে আসুন। আমাদের হাতে একদম সময় নেই। ডাক্তার চলে গেলেন। আমার পায়ের তলার মাটি যেন আরেকবার দুলতে লাগলো। ও নেগেটিভ, এই দুর্বল রক্ত আমি এই মুহূর্তে কোথায় পাবো? আমার নিজের রক্ত তো ও পজিটিভ। হঠাৎ করেই
আমার মনে পড়ল মীরার একটা অভ্যাসের কথা। সে প্রতি বছর তার জন্মদিনে কোনো না কোনো ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে আসতো। আমি সব সময় বলতাম নিজের শরীরে রক্ত নাই, আবার গেছে রক্ত দিতে। মীরা তখন হেসে বলতো আমার রক্ত নেগেটিভ। খুব রেয়ার, কার কখন কাজে লেগে যায় বলা তো যায় না। আর সেই রেয়ার রক্ত মীরার নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজন। আর আমি তার স্বামী হয়েও তাকে রক্ত দিতে পারছি না। আমি হন্যে হয়ে পরিচিত সবাইকে ফোন করতে লাগলাম, ফেসবুক গ্রুপ পোস্ট দিলাম। একেই বলে নিয়তির নিষ্ঠুর পরিহাস। যে মীরাকে আমি কাল রাতে একটা জঘন্য অপরাধীর মতো স্টোর রুমে আটকে রেখেছিলাম, আজ তাকে এক ব্যাগ রক্তের জন্য বাঁচানোর আকুতি নিয়ে আমাকে পুরো দুনিয়ার সামনে হাত পাততে হচ্ছে। এরই মধ্যে আমার ফোনে মায়ের কল এলো। আমি রিসিভ করতেই ওপাশ থেকে মায়ের বিরক্ত গলা, হ্যাঁ বীর, তুই নাকি হাসপাতালে গেছিস? অলক্ষী মেয়ে কি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে, নাকি আমাদের ফাঁসানোর জন্য নতুন নাটক সাজিয়েছে? শোন, বেশি টাকা পয়সা খরচ করিস না। নিজের দোষে ঘর থেকে পালিয়েছে, এখন ওনার চিকিৎসার জন্য আমাদের ঘটিবাটি বেচতে হবে নাকি? মায়ের প্রতিটি শব্দ যেন আমার কানে গলানো সীসার মতো লাগলো। যে মা সারা জীবন নিজেকে ত্যাগী বলে দাবি করে এসেছেন, তার মনের ভিতর এতখানি নিষ্ঠুরতা লুকিয়েছিল, নাকি আমি অন্ধ ছিলাম? মায়ের এই রূপটা কোনোদিন দেখতে চাইনি। আমি কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিলাম। আজ প্রথমবার মায়ের ওপর আমার চরম ঘেন্না হলো। ভাগ্য ভালো ছিল, আমার এক বন্ধু মাধ্যমে সন্ধানী ব্লাড ব্যাংকের এক ভলান্টিয়ারের সন্ধান পেলাম। সে এক ব্যাগ ও নেগেটিভ রক্ত নিয়ে হাসপাতালের আইসিইউর সামনে এসে হাজির হলো। রক্ত জমা দিয়ে যখন আইসিইউর ছোট কাচের জানালাটা দিয়ে ভেতরে তাকালাম, আমার বুকটা ফেটে কান্না চলে এলো। সাদা চাদরে ঢাকা মীরার শরীরটা, মাথায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেনের মাস্ক। কাল রাতেও যে মানুষটা সশরীরে আমার সামনে দাঁড়িয়ে নিজের অধিকারের কথা বলেছিল, আজ সে কৃত্রিম নিঃশ্বাস নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওর ওই মলিন মুখের দিকে তাকিয়ে আমার কেবলই মনে হতে লাগলো, মীরা যদি এই গ্রিল ভেঙে পালিয়ে না যেত, তবে হয়তো আজও সুস্থ থাকতো। আমি ওকে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। ঠিক তখনই আইসিইউর দরজা খুলে এক নার্স বের হয়ে এলেন। ওনার হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, যাতে মীরার সেই কুড়িল বিশ্ব রোডে পাওয়া ভ্যানিটি ব্যাগ আর একটা রক্তে ভেজা ছোট ডায়েরির রয়েছে। নার্স বললেন, এটা পেশেন্টের জিনিসপত্র, আপনি রাখুন। আমি কাঁপতে কাঁপতে ডায়েরিটা হাতে নিলাম। পাতাগুলো উল্টাতেই আমার চোখ আটকে গেল মীরার চেনা হাতের লেখায়। ডায়েরির শেষ পাতায়, সম্ভবত কাল রাতেই স্টোর রুমের অন্ধকারে বসে ফোনের আবছা আলোতে ও কিছু একটা লিখেছিল। সেখানে লেখা ছিল, আবির, আমি ভেবেছিলাম ভালোবাসার টানে এক মহা সমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি, কিন্তু আজ বুঝলাম আমি কোনো পরিবারে আসিনি। এসেছি একটা খাঁচায়, যেখানে শাশুড়ির অহংকার আর স্বামীর পুরুষত্ব টিকিয়ে রাখতে একটা বউকে প্রতিদিন মরতে হয়। তোমার মা ভাবেন আমি ওনার ছেলেকে কেড়ে নিতে এসেছি, আর তুমি ভাবো মাকে খুশি করার তোমার একমাত্র ধর্ম। তোমাদের এই সংসারের আমি শুধু একটা দাসী ছাড়া আর কিছুই হতে পারলাম না। আজ রাতে তুমি শুধু আমাকে স্টোর রুমে লক করোনি আবির, তুমি আমাদের সম্পর্কটাকেও চিরদিনের মতো লক করে দিয়েছো। যদি কালকের সকালটা আমি দেখতে পাই, তবে এই খাঁচা ভেঙে আমি এমন এক জায়গায় চলে যাব, যেখানে রাবিয়া বেগমের হুকুম আর আবির হাসানের পুরুষতা আমাকে ছুঁতে পারবে না। আমাদের সন্তানকে তোমার মায়ের ডিশ শোয়ার কালচার থেকে দূরে রাখো। ডায়েরির লেখাগুলো ঝাপসা হয়ে আসছিল আমার চোখের পানিতে। মীরা দিনাজপুর যাচ্ছিল না। মীরা আমাদের এই মায়ার শহর, এই বিষাক্ত সংসার ছেড়ে চিরদিনের জন্য মুক্তি হতে যাচ্ছিল। হঠাৎ আইসিইউর ভেতরে একটা কর্কশ বিপ বিপ শব্দ শুনতে পেলাম। ভেতরে মনিটরের লাইটগুলো দ্রুত
ওঠানামা করতে শুরু করলো। ডাক্তার আর নার্সরা তাড়াহুড়ো করে মীরার বেডের দিকে ছুটে গেলেন। আমার হাত থেকে মীরার ডায়েরিটা মেঝেতে পড়ে গেল। মীরা কি তবে সত্যিই চলে যাচ্ছে? আমাকে ক্ষমা করার সুযোগটাও কি সে দেবে না? মনিটরে শেষ সোজা হয়ে যাওয়া সবুজ দাগ আর কর্কশ শব্দটা আমার কান ঘেঁষে সোজা কলিজায় গিয়ে আঘাত করলো। ডাক্তারদের তাড়াহুড়ো, শক দেওয়ার মেশিন রেডি করার চিৎকার, সব কিছু মিলিয়ে মুহূর্তের মধ্যে আইসিইউর ভেতরটা এক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। আমি কাছের ওপাশ থেকে দুই হাতে নিজের মুখ চেপে ধরলাম। চোখ দিয়ে জল নয়, যেন তপ্ত আগুন ঝরছিল। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, মীরা, তুমি এভাবে যেতে পারো না। অবহেলা আর অত্যাচার ছাড়া তো এই সংসারে তোমাকে কিছুই দেয়নি। একটা বার চোখ খুলো, শুধু একটা বার আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দাও। কিন্তু ভেতরে তখন মীরার নিথর শরীরটা যান্ত্রিক ধাক্কায় কেঁপে কেঁপে উঠছে। একজন নার্স এসে দ্রুত জানালার পর্দাটা টেনে দিলেন। আমার চোখের সামনের শেষ আলোটুকুও যেন মুছে গেল। আমি হাসপাতালের ওই নোংরা মেঝেতেই হাঁটু গেড়ে বসে পড়লাম। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম মীরার সেই ডায়েরিটার দিকে, যা রক্তে আর আমার চোখে পানিতে ভিজে একাকার হয়ে গেছে। ঠিক তখনই আমার কাঁধে কেউ একজন হাত রাখলো। তাকিয়ে দেখি আমার বাল্যবন্ধু সজল, সাথে এক মাঝবয়সী ভদ্রলোক আর ভদ্রমহিলা। ওনাদের চোখের নিচে কালচে দাগ, চেহারায় চরম উৎকণ্ঠা। সজল ফিসফিস করে বলল, আবির আঙ্কেল আন্টিকে আমি খবর দিয়েছিলাম। ওনারা এইমাত্র দিনাজপুর থেকে এসে পৌঁছালেন। মীরার বাবা মা। ওনাদের দেখা মাত্রই আমার বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। এই মুখ দুটোকে আমি কিভাবে দেখাবো, কি জবাব দেব ওনাদের? আমি তো ওনাদের কলিজার টুকরোকে রাজধানী করে রাখার কথা দিয়ে ঢাকায় নিয়ে এসেছিলাম। আজ ওনারা যদি জিজ্ঞেস করেন আমার মীরা হাসপাতালের আইসিইউতে কেন, আমি কি বলবো যে মায়ের মন রাখতে গিয়ে আমি ওনাকে কাল রাতে পশুর মতো স্টোর রুমে আটকে রেখেছিলাম। মীরার বাবা আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চুলে পাক ধরেছে, পরনের পাঞ্জাবিটা জার্নির ক্লান্তিতে কুঁচকে আছে। উনি আমার হাত দুটো চেপে ধরে কাঁপো কাঁপো গলায় বললেন, বাবা আবির, আমার মনিটা ভালো আছে তো? সজলের ফোন পেয়ে আমাদের বুকটা ফেটে যাচ্ছিল। ও তো কোনো দিন আমাদের কিছু জানায়নি। বাবা সব সময় ফোনে বলতো আবির আমাকে খুব ভালোবাসে। বাবা, শাশুড়ি মা একটু কড়া মেজাজের হলেও মানুষ খারাপ না। আমার মেয়েটা কেমন আছে বাবা? ওনার প্রতিটি কথা যেন আমার বুকে তপ্ত তীরের মতো বিঁধছিল। মীরা এত কষ্টের পরও সে তার বাপের বাড়িতে আমাদের সংসারের কোনো বদনাম হতে দেয়নি। নিজের সবটুকু কষ্ট চেপে রেখে শুধু আমাদের সম্মান বাঁচিয়ে গেছে। আর আমি শুধু মায়ের অন্ধভক্ত হয়ে ওর উপর মানসিক আর শারীরিক নির্যাতন চালালাম। আমি ওনাদের পায়ের কাছে বসে অজরে কাঁদতে লাগলাম। কোনো কথা আমার মুখ থেকে বেরোচ্ছিল না। মীরার মা আইসিইউর দরজার সামনে গিয়ে দুগড়ে কেঁদে উঠলেন। ঠিক তখনই আইসিইউর দরজা খুলে মূল ডাক্তার সাহেব বের হয়ে এলেন। ওনার কপালে জমে থাকা ঘাম উনি হাত দিয়ে মুছলেন। আমরা সবাই ওনাকে ঘিরে ধরলাম। ডাক্তার সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদেরকে তাকিয়ে বললেন, মিস্টার আবির, মিরাকেল বলে সত্যিই কিছু একটা আছে। ও নেগেটিভ রক্তটা ঠিক সময়ে পুশ করায় ওনার বডি রেসপন্স করেছে, হার্টবিট আবার ফিরে এসেছে। তবে ডাক্তার থামতেই মীরার বাবা বললেন, তবে কি ডাক্তারবাবু, পেশেন্ট আপাতত কোমার অবশ অবস্থায় চলে গেছেন। মাথায় যে ক্লোটটা হয়েছিল সেটার জন্য একটা মেজর সার্জারি লাগবে। আর এই মুহূর্তে ওনার বাঁচার চান্স 50-50। আপনারা দোয়া করুন। আর হ্যাঁ, ওনার কেবিনের খরচ আর অপারেশনের জন্য প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার প্রয়োজন হবে। দ্রুত কাউন্টারে টাকাটা জমা দেওয়ার ব্যবস্থা করুন। টাকার কথা শুনতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার ব্যাংকে জমানো আছে মাত্র 1030 টাকা। বাকি টাকা এই মুহূর্তে
আমি কোথায় পাবো? হঠাৎ আমার ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠল। মায়ের নাম ভেসে আসছে। আমি ফোনটা কানে নিতেই ওপাশ থেকে মায়ের সেই একই হিসিয়ে গলা, কিরে আবির, ওই আপদটা মরল নাকি বাঁচলো? শোন, বাসায় মেহমানরা এখনো বসে আছে। তুই বাজারেও গেলি না, রান্না বান্নারও কোনো খোঁজ নেই। ওই মেয়ের জন্য নিজের মা আর আত্মীয়দের এভাবে অপমান করছিস তুই? তাড়াতাড়ি বাসায় আয়। মায়ের এই চরম অমানবিকতা আজ আমার ভেতরের পুরুষ মানুষটাকে পুরোপুরি জাগিয়ে তুলল। এতদিনের জমে থাকা অন্ধ মোহ এক সেকেন্ডে কেটে গেল। আমি দাঁতে দাঁত চেপে শান্ত কিন্তু কঠিন গলায় বললাম, মা, তোমার মেহমানদের বলো হোটেল থেকে খাবার আনিয়ে নিতে। আর শোনো, আজ থেকে তোমার এই একমাত্র ছেলেও তোমার জন্য মরে গেছে। আমি আর ওই বাসায় ফিরছি না। কি বললি তুই? ওপাশ থেকে মা চিৎকার করে উঠলেন। আমি আর কোনো কথা না শুনে ফোনটা চিরদিনের মতো বন্ধ করে দিলাম। পকেট থেকে এটিএম কার্ডটা বের করে সজলের হাতে দিয়ে বললাম, দোস্ত, এটাতে 30,000 টাকা আছে, তুই কাউন্টারে দে। বাকি টাকার জন্য আমি আমাদের মিরপুরের ফ্ল্যাটটা বিক্রি করব, না হলে বন্ধক দেব। মীরাকে আমার বাঁচাতেই হবে। মীরার বাবা তখন আমার পিঠে হাত রাখলেন। ওনার চোখে পানি, কিন্তু সেই পানিতে কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত করুণা। উনি বললেন, টাকা নিয়ে চিন্তা করো না বাবা, জমি বিক্রি করার জন্য দিনাজপুরে লোক ঠিক করে এসেছি। আমার মনি বেঁচে ফিরলে সব হবে। ওনার এই উদারতা আমাকে আরও বেশি অপরাধী বানিয়ে দিল। বিকেলের দিকে মীরাকে আইসিইউ থেকে ওটি দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। স্ট্রেচারে শুয়ে থাকা মীরা ফ্যাকাশে হাতটা আমি আলতো করে নিজের হাতের মুঠোয় নিলাম। ওর একটা আঙুল যেন সামান্য নড়ে উঠল। মনে হলো সে যেন অবিন্যস্ত অবহেলা থেকে মুক্তি পেয়েও অবাধ্য স্বামীর শেষ অনুশোচনাটুকু টের পেয়েছে। ওটির লাল বাতিটা জ্বলে উঠল। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। মীরা কি পারবে এই মৃত্যুর সুরঙ্গ পার হয়ে আবার আমার জীবনে ফিরে আসতে, নাকি এ মায়ার আড়াল থেকে সে চিরতরে হারিয়ে যাবে? ওটির দরজার ওপর জ্বলতে থাকা লাল বাতিটার দিকে আমি তাকিয়ে আছি। চোখের পলক ফেলতেও ভয় হচ্ছে। যদি এই বাতিটা নিভে যাওয়ার সাথে সাথে আমার জীবনের সব আলো নিভে যায়। হাসপাতালের করিডোরের দেওয়াল ঘড়িটার টিকটিক শব্দ যেন এক একটা হাতুড়ির মতো আমার বুকে এসে পড়ছিল। একটা সেকেন্ড যেন একটা বছরের সমান কাটছে। আমার পাশে মীরার মা জায়নামাজ বিছিয়ে সূরা পড়ছেন। ওনার চোখের পানিতে কাপড়ের আঁচলটা ভিজে সিক্ত। আর মীরার বাবা করিডোরের এক কোণে দেওয়ালে মাথা ঠেকিয়ে শূন্য চোখে চেয়ে আছেন। যে মানুষটা নিজের সবটুকু সম্বল বাজি রেখে মেয়ের জীবনের ভিক্ষা চাচ্ছেন, ওনার সামনে গিয়ে দাঁড়ানোর মতো মুখ আমার নেই। আমি ওনাদের থেকে বেশ খানিকটা দূরে একটা পিলারের আড়ালে অন্ধকারের মধ্যে বসে রইলাম। নিজেকে এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী আর কাপুরুষ মনে হচ্ছিল। ঘন্টা দেড়েক পর ওটির দরজাটা হঠাৎ খুলে গেল। একজন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার দ্রুত পায়ে বের হয়ে ব্লাড ব্যাংকের দিকে ছুটলেন। আমি ওনার পিছু পিছু গিয়ে কাপা গলায় জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, মীরার অপারেশন ঠিকঠাক হচ্ছে তো? উনি না থেমেই তাড়াহুড়ো করে বললেন, প্রচুর ব্লিডিং হচ্ছে, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। আইসিইউ থেকে আরও এক ব্যাগ ও নেগেটিভ রক্ত ওটির ভেতরে পাঠান দ্রুত। আমার পুরো শরীর আবার জমে বরফ হয়ে গেল। রক্তের ব্যবস্থা তো সজল আগেই করে রেখেছিল, কিন্তু ভেতরে যে কি হচ্ছে তা কেউ পরিষ্কার করে বলছে না। মাথার ভেতরটা ভো ভো করতে লাগলো। যদি মীরা আমাকে আর একটা সুযোগ না দিয়েই চলে যায়, আমি কার মুখ দেখে বাঁচবো? আমাদের ওই নিষ্পাপ ছোট্ট ছেলেটা যে এখন মিরপুরের বাসায় মায়ের কাছে আছে, তাকে আমি কী জবাব দেব? ঠিক তখনই হাসপাতালের করিডোরে একটা পরিচিত চটির খটখট শব্দও শোনা গেল। আমি তাকিয়েই চমকে উঠলাম। মা আসছেন। রাবিয়া বেগম হন্তদন্ত হয়ে ওটির করিডোরে এসে দাঁড়ালেন। ওনার সাথে মেজো খালার ছেলেও এসেছে। মাকে এখানে দেখে আমার বুকের ভেতরটা এক অদ্ভুত
আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। ফোন বন্ধ করে দিয়েছিলাম বলে কি মা এখানে রাগ দেখাতে এসেছেন? মীরার বাবা মাও মায়ের দিকে তাকালেন। ওনাদের চোখে একরাশ বিস্ময় আর কষ্ট। মা আমার সামনে এসে কোমরে হাত দিয়ে তিনখো গলায় বললেন, ফোন বন্ধ করে এখানে এসে বসে আছিস, আর তোর শ্বশুর শাশুড়িও দেখি হাজির। বলি, নাটকটা কত দূর এগোলো? এই উটকো মেয়ের জন্য তুই নাকি নিজের মাকে ত্যাগ করছিস? বাড়ি বিক্রি করবি? কোন সাহসে তুই ওই বাড়ির ওপর অধিকার দেখাস? ওটা আমার স্বামীর বাড়ি। করিডোরের শান্ত পরিবেশে মায়ের এই বিষাক্ত কণ্ঠস্বর যেন তপ্ত তীরের মতো বিঁধল। মীরার মা জায়নামাজ থেকে উঠে দাঁড়ালেন। ওনার ফর্সা মুখটা অপমানে লাল হয়ে গেছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। এতদিনের জমে থাকা সমস্ত শ্রদ্ধা, সমস্ত আনন্দ মোহ এক মুহূর্তে চুরমার হয়ে গেল। আমি মায়ের ঠিক সামনে গিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম, চুপ করো মা, খোদার ওয়াস্তে এবার একটু চুপ করো। আমার চিৎকারে পুরো করিডোরের মানুষ আমাদের দিকে তাকালো। মা চমকে উঠলেন। ওনার চোখ দুটো রাগে বড় বড় হয়ে গেল। কি বললি তুই? মায়ের মুখে মুখে তর্ক করছিস? এই শিক্ষা দিয়েছি তোকে? তুমি আমাকে কোনো শিক্ষা দাওনি মা। আমার গলা কাঁপছিল, কিন্তু তা ছিল প্রচণ্ড জেদে ভরা। তুমি শুধু আমাকে একটা স্বার্থপর কাপুরুষ রবট বানিয়েছো, যে নিজের চোখের সামনে নিজের বইয়ের ওপর হওয়া অন্যায় দেখতে পাইনি। কাল রাতে ওই অন্ধকার স্টোর রুমে মীরাকে আমি একলা আটকে রাখিনি মা, আমার পুরুষত্ব আর বিবেককেও আটকে রেখেছিলাম। আজ যদি মীরা কিছু হয়ে যায়, তবে পুলিশের কাছে গিয়ে সবার আগে আমি নিজের নামে কেস দেব, আর দ্বিতীয় নামটা হবে তোমার। রাবিয়া বেগম শাশুড়ি হয়ে পুত্রবধূকে আত্মহত্যার মুখে ঠেলে দেওয়ার অপরাধে আমাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ আর কেস শব্দটা শুনতে মায়ের মুখের অহংকারের রং এক সেকেন্ডে ফ্যাকাশে হয়ে গেল। মেজো খালার ছেলেও মায়ের হাত ধরে ফিসফিস করে বলল, খালাম্মা চলেন এইখান থেকে, আবির ভাই এখন মাথায় ঠিক নেই, ঝামেলা বাড়বে। মা আর এক মুহূর্ত দাঁড়ালেন না। অপমানে আর ভয়ে গজগজ করতে করতে করিডর ছেড়ে চলে গেলেন। মা চলে যাওয়ার পর আমি মীরার বাবা মায়ের সামনে গিয়ে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়লাম। ওনাদের পা দুটো জড়িয়ে ধরে ডগরে কেঁদে উঠলাম, বাবা মা, আমাকে জুতো দিয়ে মারুন, পুলিশে দিন। মীরার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি ওনাকে কাল রাতে স্টোর রুমে আটকে রেখেছিলাম। আমি মানুষ না বাবা, আমি পশু। করিডোরে বাতাসে আমার কান্নার আওয়াজ ভারী হয়ে উঠল। মীরার বাবা আমার পিঠে হাত রাখলেন না, কিন্তু ওনার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। উনি শুধু বললেন, সব ওপরওয়ালার ইচ্ছা বাবা, আমার মনে যদি ফিরে আসে তবেই তুমি ক্ষমা পাবে, আর যদি সে চলে যায় তবে দুনিয়ার কোনো আদালত তোমাকে শাস্তি দিতে পারবে না। ঠিক তখনই ওটির ওপরের লাল বাতিটা ডপ করে নিভে গেল। বাড়ির দরজাটা খুলে মূল সার্জন বের হয়ে এলেন, ওনার অ্যাপনের রক্তের দাগ। আমরা সবাই বুক ভরা আতঙ্ক আর আশা নিয়ে ওনার দিকে ছুটে গেলাম। ডাক্তার সাহেব ওনার চশমাটা খুলে আমাদেরকে তাকালেন। ওনার মুখবয়ব অত্যন্ত গম্ভীর। ডাক্তার সাহেব, আমার মীরা। আমার কণ্ঠস্বর বুঝে আসছিল। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। মাথার ক্লোটটা আমরা বের করতে পেরেছি, তবে পেশেন্টের ব্রেন মারাত্মক ট্রমার মধ্যে দিয়ে গেছে। উনি এখন জ্ঞান ফিরে পেলেও কাউকে চিনতে পারবেন কি না, কিংবা ওনার স্মৃতিশক্তি ঠিক থাকবে কি না, তাই এই মুহূর্তে বলা অসম্ভব। আমরা ওনাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিচ্ছি। আগামী 24 ঘন্টা ওনার জন্য খুবই ক্রুশিয়াল। আমার বুকের ভেতরটা যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। মীরা বাঁচবে, কিন্তু সে কি আর কোনো দিন আমাকে চিনতে পারবে? নাকি আমার দেওয়া এই গভীর ক্ষত তার মন থেকে আমার অস্তিত্বটাকেই চিরতরে মুছে দিল? ডাক্তারের শেষ কথাগুলো শোনার পর থেকে আমার মাথার ভেতরটা কেমন যেন অরস হয়ে গেছে। মীরা বাঁচবে, অথচ সে হয়তো কাউকে চিনতে পারবে না। এর চেয়ে বড় শাস্তি একজন অপরাধী স্বামীর জন্য আর কি হতে পারে? যে চোখের দিকে তাকিয়ে আমি
কোনোদিন ওনার মনের ভাষা পড়ার চেষ্টা করিনি। সেই চোখ দুটো যদি এখন আমার দিকে এক অচেনা শূন্য দৃষ্টি তাকায়, আমি কিভাবে তা সহ্য করব? পোস্ট অপারেটিভ ওয়ার্ডের বাইরে একটি কাঁচের দেওয়াল, ওপাশে মীরা শুয়ে আছে। মাথার ব্যান্ডেজটা আরো বড় করা হয়েছে, হাত পায়ে জড়িয়ে আছে অসংখ্য নল। ওর এই নিথর শরীরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে রাত পার হয়ে সকালে আলো হাসপাতালের করিডোরে এসে পড়েছে, আমি টের পাইনি। এই 24টা ঘন্টা যে আমার জীবনের 24টা যুগের মতো কেটেছে। মীরার মা সারা রাত না ঘুমিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছেন, আর মীরার বাবা করিডোরের এক কোণে বসে তসবিহ জপছেন। ওনাদের এই নিঃশব্দ কান্না আমার বুকের ভেতর তপ্ত সীসার মতো বিঁধছিল। সকাল 10টার দিকে সজল হঠাৎ আমার ছোট ছেলে আয়ানকে কোলে নিয়ে করিডোরে এসে হাজির হলো। 2.5 বছরের আয়ানের পরনে একটা মলিন ফতুয়া, চোখ দুটো ফোলা, সম্ভবত মায়ের জন্য সারা রাত কেঁদেছে। আমাকে দেখা মাত্রই আয়ান সজলের কোল থেকে নামার জন্য ছটফট করে উঠল। বাবা, আম্মু কই? আম্মুর কাছে যাব। আয়ানের কণ্ঠস্বর শুনে মীরার মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। উনি ছুটে এসে নাতিনকে বুক জড়িয়ে ধরে ডগরে কেঁদে উঠলেন। আয়ান ওনার চোখের পানি মুছে দিয়ে অবুঝ গলায় বলল, নানু ভাই, আম্মু ঘুমিয়ে আছে। আম্মু বকবে না? বাচ্চার এই সরল প্রশ্নটা যেন করিডোরের বাতাসকে আরো ভারী করে তুলল। আমি নিজের কান্না লুকাতে দেওয়ালে মুখ ঠেকালাম। জেন মীরা এই বাচ্চার একটা সামান্য হাসি কাশিতে পুরো ঘর মাথায় তুলতো। সে আজ এক কৃত্রিম ঘুমের রাজ্যে তলিয়ে আছে। ঠিক তখনই ওয়ার্ডের ভেতর থেকে একজন নার্স দ্রুত বের হয়ে এলেন। ওনার মুখে এক চিলতে স্বস্তির আলো। উনি আমার দিকে তাকিয়ে বললেন, মিস্টার আবির, পেশেন্টের জ্ঞান ফিরেছে। উনি হাত পা নাড়াচাড়া করছেন। আপনারা একজন ভেতর আসতে পারেন, তবে কোনো হইচই করবেন না। কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতর আনন্দের একটা জোয়ার বয়ে গেল। কিন্তু পরক্ষণে ডাক্তারের সেই আশঙ্কার কথা মনে পড়ে পা দুটো ভারী হয়ে এলো। মীরার বাবা আমার পিঠে হাত রেখে বললেন, যাও বাবা আবির, তুমি আগে যাও। আমার বিশ্বাস মনে আমার সবাইকে চিনতে পারবে। আমি কাঁপতে কাঁপতে ওনার পায়ের হাত দিয়ে সালাম করলাম। তারপর ধীর পায়ে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেতরে ঢুকলাম। ভেতরে শুধু যন্ত্রপাতির মৃদু শব্দ, আর মীরার বেডের পাশে গিয়ে দাঁড়ালাম। ওর ফ্যাকাশে ঠোঁট দুটো সামান্য কাঁপছে, চোখের পাতা দুটো ভারী হয়ে কাঁপতে কাঁপতে একসময় ধীরে ধীরে খুলে গেল। মীরা, আমার গলা দিয়ে কোনো স্পষ্ট আওয়াজ বের হলো না, শুধু চোখের পানি টপ টপ করে ওর অবসাতের ওপর গিয়ে পড়ল। মীরা ওর ক্লান্ত নিস্তেজ চোখ দুটো সামান্য ঘুরিয়ে আমার দিকে তাকালো। সেই চোখে কোনো চেনা চাহনি ছিল না, ছিল অদ্ভুত নিস্পৃহ আর শূন্য দৃষ্টি। সে যেন এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। আমি ওর হাতটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে ব্যাকুল হয়ে বললাম, মীরা, আমি আবির, তোমার আবির। তুমি আমাকে চিনতে পারছো না? এই দেখো, আমাদের আয়ান বাইরে দাঁড়িয়ে আছে। মীরা, একটা কিছু বলো প্লিজ। মীরা কোনো কথা বলল না। ওর কপালটা কুঁচকে গেল, যেন মাথায় প্রচণ্ড চাপ পড়ছে। ও ধীরে ধীরে ওর হাতটা আমার হাতের মুঠ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। ওর সেই দুর্বল চেষ্টার মাঝে কোনো রাগ ছিল না, ছিল এক চরম উদাসীনতা, যেন এই আবির হাসান নামের মানুষটা ওনার জীবনে কোনো দিন ছিল না। ঠিক তখনই ও বাইরে থেকে আসা আয়ানের কান্নার আওয়াজ শুনতে পেল। বাচ্চার গলার আওয়াজটা কানে যেতেই মীরার চোখের মণি দুটো কেঁপে উঠল। ও জানালার ওপাশে তাকানোর চেষ্টা করলো এবং ওর ফ্যাকাশে ঠোঁট গলে খুব অস্পষ্ট একটা শব্দ বের হলো, আয়ান। মীরা হয়তো সব কিছু ভুলে যাবে, তবে নিজের সন্তানকে ভুলবে না। কিন্তু আমার দিকে যখন সে আবার তাকালো, ওনার চোখ দুটো আবার বরফের মতো ঠান্ডা আর অচেনা হয়ে গেল। ও যেন আমার অস্তিত্বটাকেই নিজের মন থেকে মুছে ফেলেছে, নাকি
নাকি এটা কোনো স্মৃতিশক্তি হারানো নয়, বরং আমার উপর হওয়ার তীব্র অভিমান আর ঘৃণার এক নীরব প্রতিশোধ? সে কি সত্যি আমাকে ভুলে গেছে, নাকি চেনার অভিনয়টাই চিরতরে ছেড়ে দিয়েছে? মীরার সেই উদাসীন অচেনা চাউনি আমার বুকের তীরের মতো বিঁধে রইল। সে কি আসলেই সব ভুলে গেছে, নাকি আমাকে চেনার অভিনয়টাই ছেড়ে দিয়েছে? এই প্রশ্নটা আমার মাথার ভেতর অবিরাম হাতুড়ি পিটতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে মীরাকে পরীক্ষা করলেন। ওনার বিভিন্ন প্রশ্নের জবাবে মীরা শুধু মাথা নাড়ল, দু একটা অস্পষ্ট শব্দ উচ্চারণ করলো। ডাক্তার ওটি থেকে বের হয়ে এসে আমাদের বললেন, মিস্টার আবির, পেশেন্টের স্মৃতিশক্তি পুরোপুরি যায়নি। উনি নিজের নাম, ওনার বাবা মাকে চিনতে পারছেন, এমনকি সন্তানকেও চিনেছেন, কিন্তু ওনার ব্রেন একটা গভীর ট্রমা বা শক থেকে বাঁচতে কিছু নির্দিষ্ট স্মৃতি বা মানুষকে সাময়িকভাবে ব্লক করে দিয়েছে, যাকে আমরা মেডিকেল সায়েন্সে সিলেক্টিভ অ্যামনেসিয়া বলি। সহজ কথায়, যে মানুষ বা যে পরিবেশ ওনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ওনার মস্তিষ্ক এখন সেটাকে আর মনে রাখতে চাইছে না। ডাক্তারের কথা শুনে আমার পায়ের তলার মাটি যেন ধসে গেল। তার মানে মীরা আমাকে আর আমার মাকে তার জীবন থেকে মুছে ফেলেছে। আমার মা ওনাকে যে তীব্র অপমান করেছিলেন, আর আমি ওনাকে যে অন্ধকার স্টোর রুমে বন্দি করে পশুর মতো আচরণ করেছিলাম। মীরার অবচেতন মন সেই যন্ত্রণাদায়ক স্মৃতি আর তার কারিগরদের পুরোপুরি বর্জন করেছে। এটা আল্লাহর দেওয়া শাস্তি, নাকি মীরার নীরব প্রতিশোধ? আমি জানি না। বিকেলের দিকে মীরাকে সাধারণ কেবিনে শিফট করা হলো। কেবিনে ঢোকার পর যখন আয়ানকে ওর বুকের ওপর দেওয়া হলো, মীরার ম্লান মুখে এতক্ষণে এক চিলতে হাসি ফুটলো। সে তার দুর্বল হাত দুটো দিয়ে জড়িয়ে ধরল আমাদের সন্তানকে। ওর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি কেবিনের দরজার এক কোণে অপরাধীর মতো দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিলাম। ঠিক তখন মীরা আয়নের কপালে চুমু খেয়ে হঠাৎ দরজার দিকে তাকালো। আমার সাথে চোখাচোখি হতেই ওর মুখের সেই মায়াবী হাসিটা এক সেকেন্ডে মিলিয়ে গেল। এক অদ্ভুত আতঙ্ক আর অস্বস্তি ফুটে উঠল ওর চোখে। ও মীরার মায়ের হাতটা শক্ত করে চেপে ধরে ইশারায় আমাকে ঘর থেকে চলে যেতে বলল। ও যেন একটা অচেনা পুরুষকে দেখে ভয় পাচ্ছে। মীরার মা চোখের পানি মুছতে মুছতে আমার কাছে এসে ফিসফিস করে বললেন, বাবা আবির, তুমি এখন একটু বাইরে যাও। ও তোমাকে দেখলে ভয় করছে। ডাক্তার বলেছেন ওনাকে এখন কোনো মানসিক চাপে ফেলা যাবে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মাথা নিচু করে কেবিন থেকে বের হয়ে এলাম। করিডরের একটা বেঞ্চে বসে যখন আমি কাঁদছি, তখন মীরার বাবা এসে আমার পাশে বসলেন। ওনার মুখাবয়ব আজ খুব গম্ভীর, যেন কোনো এক বড় সিদ্ধান্তের কথা ভাবছেন। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আবির বাবা, আজ 3 দিন হলো তুমি এই হাসপাতালে নাওয়া খাওয়া ভুলে পড়ে আছো। তোমার অনুশোচনা আমি দেখেছি, কিন্তু একটা কথা তোমাকে আজ পরিষ্কার বলতে এসেছি। আমি ওনার দিকে তাকালাম। উনি বলতে লাগলেন, মনি, আমার একটু সুস্থ হলেই আমি ওনাকে আর নাতিকে নিয়ে দিনাজপুরে আমাদের গ্রামে চলে যাব। কথাটা শুনেই আমার বুকটা চিনচিন করে উঠল। বাবা, আপনি মীরাকে নিয়ে যাবেন? ও তো আমার স্ত্রী। আমার সংসার? কিসের সংসার বাবা? মীরার বাবা শান্ত কিন্তু দীর্ঘ গলায় আমার কথা থামিয়ে দিলেন। যে সংসারে আমার মেয়ে নিজের অধিকারের কথা বলে চাকরানি উপাধি পায়, সেখানে শাশুড়ির অহংকার বাঁচাতে জামাই নিজের বউকে পশুর মতো খাঁচায় আটকে রাখে। তুমি হয়তো আজ বদলে গেছো আবির, কিন্তু তোমার মা রাবিয়া বেগম তো বদলাননি। মীরার স্মৃতি ফিরে এলে ও কি পারবে আবার ওই মিরপুরের বাসায় গিয়ে স্বাভাবিক হতে? ও কি পারবে ওই স্টোর রুমটার দিকে তাকিয়ে নিজের অতীত ভুলে যেতে? পারবে না। আমার মেয়েটা বেঁচে ফিরেছে, এটাই আমাদের ভাগ্য। এবার ওকে একটু শান্তিতে বাঁচতে দাও বাবা। মীরার বাবার এই যুক্তির সামনে আমার কোনো কথা বলার মুখ ছিল না। ওনার কথাই তো সত্যি। আমি মীরাকে ফিরিয়ে নিয়ে আবার কোন মুখে
ওনার সামনে দাঁড়াবো। মা কি ওনাকে মেনে নেবে, নাকি আবার নতুন কোনো বিষাক্ত অধ্যায় শুরু হবে? এদিকে সজল এসে আমাকে জানালো মীরার অপারেশনের বাকি টাকার জন্য আমাদের মিরপুরের ফ্ল্যাটটা এক আত্মীয়ের কাছে বন্ধক রাখার সব কাগজপত্র রেডি। আমি কোনো দ্বিধা না করে কাগজে সই করে দিলাম। যে ফ্ল্যাটের চার দেওয়ালে মীরার দীর্ঘশ্বাস আর কান্না লুকিয়ে আছে, সেই ফ্ল্যাট বিক্রি করে যদি ওনার জীবন বাঁচে তবে তাই হোক। সন্ধ্যায় আমি দূর থেকে কেবিনের জানালা দিয়ে দেখলাম মীরা আয়নকে করে নিয়ে জানালার বাইরে তাকাচ্ছে। ওর চোখে আজ কোনো চেনা আবির নেই, কোনো শাশুড়ির ভয় নেই। ও যেন এক মুক্ত পাখি যে খাঁচা ভেঙে উড়ে যাওয়ার আনন্দ উপভোগ করছে। আর আমি সেই ভাঙা খাঁচার এক কোণে পড়ে থাকা এক অপরাধী যে নিজের ভালোবাসাকে নিজ হাতেই ধ্বংস করেছে। মীরা দিনাজপুরে চলে গেলে আমি কিভাবে বাঁচবো? ও কি সত্যি কোনোদিন আমাকে ক্ষমা করবে, নাকি এই সিলেক্টিভ অ্যামনেসিয়াম ওনার জীবনের এক নতুন ভোরের সূচনা করলো, যেখানে আবির হাসান নামে কেউ কোনোদিন ছিলই না। মিরপুরের ফ্ল্যাট বন্ধক রাখার টাকা বুঝিয়ে নিয়ে যখন হাসপাতালের কেবিনের দিকে ফিরছিলাম, তখন আমার বুকের ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় হাহাকার করে উঠছিল। মীরাকে বাঁচানোর জন্য নিজের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারাতেও আমার একটুও দ্বিধা হয়নি। কিন্তু নিয়তির মারপেচ দেখুন, আজ মীরার চিকিৎসার টাকা জোগানোর ক্ষমতা আমার আছে, অথচ মীরার পাশে গিয়ে বসার, ওর কপালে একটু হাত রাখার অধিকারটুকু আমার আর নেই। পরদিন সকালে কেবিনের সামনে যেতেই সজল আমার হাতে একটা প্লাস্টিকের ফাইল ধরিয়ে দিল। সজল মলিন হেসে বলল, দোস্ত, তোর মায়ের এক আত্মীয়ের মাধ্যমে আজ সকালে খালাম্মা রাবিয়া বেগম এই ফাইলটা পাঠিয়েছেন, আর একটা কথাও বলে দিয়েছেন। কী কথা? আমি ফাইলটা হাতে নিয়ে সজলের দিকে তাকালাম। খালাম্মা বলেছেন যে ছেলে মীরার অ্যাক্সিডেন্টের দায় নিজের মায়ের উপর চাপাতে পারে। যে ছেলে আত্মীয়দের সামনে নিজের মাকে পুলিশের ভয় দেখায়, সে আর ওনার ছেলে নয়। উনি তোকে ত্যায্যপুত করেছেন। আর এই ফাইলে মিরপুরের বাসার তোর নামে থাকা অর্ধেক অংশের দলিলপত্র আছে। উনি তোর অংশ তোকে ফিরিয়ে দিয়েছেন, বিনিময়ে সাফ জানিয়ে দিয়েছেন ওই বাসায় তুই বা তোর বউ যেন আর কোনো দিন পা না রাখিস। ফাইলের দলিলগুলোর দিকে তাকিয়ে আমার ঠোঁটের কোণে এক বিষাক্ত হাসি রেখা ফুটে উঠল। যে মায়ের অহংকার আর জেদ টিকিয়ে রাখতে আমি আমার হাসাহাসি সংসারটাকে শুনশান বানিয়েছিলাম, সেই মা আজ সামান্য লোক লজ্জা আর আইনি ভয়ে আমাকে এত সহজে পর করে দিলেন। একেই বোধহয় বলে পাপের তাৎক্ষণিক শাস্তি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আজ মায়ের এই ত্যাগের কথা শুনে আমার একটুও কষ্ট হলো না, বরং নিজেকে অনেক হালকা মনে হলো। এতদিনের অন্ধ মহের খাঁচাটা যেন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেল। আমি দলিলগুলো মীরার বাবার হাতে এনে তুলে দিলাম। ওনার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বললাম, বাবা, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই দলিলের ফ্ল্যাটটা বন্ধক রেখেই মীরার অপারেশনের টাকা দেওয়া হয়েছে। আমি এই কাগজের বাকি অংশটুকুও মীরার নামে লিখে দিতে চাই। ও সুস্থ হয়ে যেখানেই থাকুক, দিনাজপুর বা অন্য কোথাও, ও যেন কোনোদিন অর্থাভাব বা আশ্রয়ের কষ্টে না ভোগে। মীরার বাবা দলিলের দিকে তাকালেন, তারপর আমার মুখের দিকে চেয়ে ওনার চোখ দুটো ভিজে উঠল। উনি দলিলে হাত না দিয়ে আমার কাঁধে হাত রাখলেন। তুমি সত্যি বদলে গেছো আবির, কিন্তু ক্ষতটা এত গভীর যে শুধু টাকা বা দলিল দিয়ে তার জোড়া লাগানো সম্ভব না। ঠিক তখনই কেবিনের ভেতর থেকে মীরার মায়ের ডাকার আওয়াজ পাওয়া গেল। ডাক্তার সাহেব রাউন্ডে এসেছেন। আমি আর মীরার বাবা দ্রুত কেবিনের ভেতরে ঢুকলাম। মীরা আজ বিছানায় উঠে বসেছে। ওর মাথার ব্যান্ডেজটা কিছুটা ছোট করা হয়েছে। আয়ান ওর কোলের কাছে বসে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে। আমাদের দেখে মীরা প্রথমে একটু চমকে উঠল। ওর চোখে সেই চেনা ভীতি আর অস্বস্তিটা আবার দানা বাঁধতে যাচ্ছিল। কিন্তু যখন ও দেখলো আমি ওর বিছানার কাছে না গিয়ে বেশ খানিকটা দূরে দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি, তখন ওর চোখ মুখের উত্তেজনা কিছুটা শান্ত হলো।
ডাক্তার সাহেব মীরার কিছু রিফ্লেক্স চেক করে আমাদের দিকে ঘুরে বললেন, পেশেন্টের ফিজিক্যাল রিকভারি খুব ভালো। আগামী পরশুই আমরা ওনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিতে পারবো। তবে ওনার মানসিক শান্তিটা সবচেয়ে জরুরি। ওনাকে এমন কোনো জায়গায় নিয়ে যান যেখানে উনি নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করেন। আর হ্যাঁ, ডাক্তার আমার দিকে তাকালেন, মিস্টার আবির, আপনি ওনার সামনে বারবার এসে ওনাকে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করবেন না। এতে ওনার ব্রেনের ওপর উল্টো চাপ পড়বে। ওনাকে ওনার মতো সময় দিন। ডাক্তার চলে যাওয়ার পর কেবিনে এক নিস্তব্ধতা নেমে এলো। মীরার বাবা এগিয়ে গিয়ে মীরার মাথায় হাত বুলিয়ে বললেন, মামনি, পরশুই তো ডাক্তারবাবু ছুটি দিয়ে দেবেন। আমরা সবাই মিলে দিনাজপুরের বাড়িতে ফিরে যাব কেমন? সেখানে সবুজ ধান ক্ষেত, পুকুর পাড়, তোমার খুব ভালো লাগবে মা। দিনাজপুর শব্দটা শুনতেই মীরার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে বাচ্চার মতো মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু ঠিক পরক্ষণেই ওর কোল থেকে আয়ানকে একটু দূরে সরিয়ে দিয়ে শূন্য দৃষ্টিতে ঘরের চারপাশটা দেখতে লাগলো। ও যেন কিছু একটা খুঁজছে, যা ও প্রকাশ করতে পারছে না। ও ধীরে ধীরে ওর মায়ের হাতটা ধরলো, তারপর ভাঙা ভাঙা গলায় খুব অস্পষ্ট উচ্চারণে বলল, মা, আমার আমার একটা ডায়েরি ছিল না, নীল রঙের? মীরার মুখে ডায়েরির কথা শুনতেই আমার পকেটে থাকা হাতটা কেঁপে উঠল। সেই রক্তে আর চোখের পানিতে ভেজা ডায়েরিটা এখন আমার বুকের পকেটেই রাখা আছে, যে ডায়েরিতে মীরা কাল রাতের সেই নরক যন্ত্রণার কথা লিখেছিল। মীরার মা অপ্রস্তুত হয়ে আমার দিকে তাকালেন। আমি পকেট থেকে ডায়েরিটা বের করলাম। মীরার দিকে এক পা এগোতেই ও আবার আড়ষ্ট হয়ে গেল। আমি আর এগোলাম না। দূর থেকে ডায়েরিটা মীরার মায়ের হাতে বাড়িয়ে দিলাম। মীরার মা ডায়েরিটা নিয়ে মীরার হাতে দিলেন। মীরা কাঁপো কাঁপো হাতে ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলো। রক্তে ভেজা পাতাগুলোর দিকে তাকিয়ে ওর কপালটা কুঁচকে গেল। ও যেন সেই অন্ধকার স্টোর রুমের আবছা আলো, শাশুড়ির চিৎকার আর স্বামীর নিষ্ঠুরতার স্মৃতিগুলোকে অবচেতন মনে ছোঁয়ার চেষ্টা করছে। ওর যে শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। আমি বুঝতে পারলাম, ও যদি এখন সব কিছু মনে করে ফেলে তবে ও আবার প্যানিক অ্যাটাক করবে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মীরার সামনে গিয়ে দুহাত জোর করে দাঁড়িয়ে গেলাম। আমার চোখ দিয়ে অজরে পানি পড়ছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, মীরা, ওটা দেখতে হবে না, ওটা ফেলে দাও। তোমার ওই ডায়েরির পাতার শুধু একটা কাপুরুষের গল্প লেখা আছে, যে তোমাকে ভালোবাসার নামে শুধু অবহেলা আর অন্ধকার দিয়েছে। তুমি দিনাজপুরে চলে যাও মীরা, তোমার বাবা মায়ের কাছে। আমার মতো একটা পশুকে তোমার মনে রাখার কোনো দরকার নেই। আমি তোমাকে আর কোনো দিন বিরক্ত করব না, কোনো দিন তোমার সামনে আসবো না। আমার গলার আওয়াজ আর কান্নার ব্যাগ দেখে মীরা ডায়েরি থেকে চোখ তুলে সোজা আমার মুখের দিকে তাকালো। এবার ওর চোখে কোনো শূন্যতা বা আতঙ্ক ছিল না, এক অদ্ভুত তীক্ষ্ণ আর চেনা চাউনি ফুটে উঠল ওর চোখে। ও ডায়েরিটা শক্ত করে বুকের সাথে চেপে ধরলো। ওর চোখ বেয়েও দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। ও ম্লান হেসে অত্যন্ত স্পষ্ট গলায় বলল, আমি তো তোমাকে ভুলে গিয়েছিলাম আবির, কিন্তু তুমি নিজেই কেন আবার আমার সামনে এসে আমার ক্ষতগুলোকে জাগিয়ে দিলে? মীরার এই একটিমাত্র কথায় কেবিনের ভেতরের বাতাস যেন স্তব্ধ হয়ে গেল। ডাক্তার যা ভেবেছিলেন তা ভুল ছিল। মীরা কোনো স্মৃতি হারায়নি। সে আসলে সব কিছু মনে রেখেই আমার থেকে মুক্তি পাওয়ার জন্য সেনার অভিনয়টা করছিল। এই সত্যটা যখন কেবিনের বাতাসে আছড়ে পড়ল, তখন আমার মনে হলো কেউ যেন আমার জীবন্ত কলিজাটা টেনে বের করে নিল। মীরা স্মৃতি হারায়নি, সে আসলে আমার দেওয়া চাবুকের দাগগুলো ভুলতে চাইছিল। সে আমার ওই অপরাধী মুখটা আর দেখতে চাইছিল না বলেই সেনার অভিনয়টুকু পর্যন্ত বর্জন করেছিল। মীরার বাবা মা স্তম্ভিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। আয়ান মায়ের কোল ঘেঁষে বসে অবচোখে আমাদের দেখছিল। আমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মীরা ডায়েরিটা বিছানার পাশে রেখে বালিশে পিঠ ঠেকালো। ওর চোখ দিয়ে অশ্রু ঝরছিল না, কিন্তু সেই চোখের
দৃষ্টিতে ছিল এক মহাসমুদ্রের সমান ক্লান্তি আর অবহেলা। সে আমার দিকে তাকিয়ে পাথর চাপা গলায় বলতে লাগলো, আবির, সেদিন তুমি আমাকে ওই অন্ধকার স্টোর রুমের ধাক্কা দিয়ে ফেলে বাইরে থেকে তালাটা আটকে দিয়েছিলে। সেদিন প্রথম কয়েক ঘন্টা আমি কেঁদেছিলাম। দরজায় ধাক্কা দিয়ে বলেছিলাম, আয়ান কাঁদবে, ও দুধ না পেলে ঘুমাবে না, প্লিজ দরজাটা খোলো। কিন্তু ওপাশ থেকে তোমার কোনো সাড়া মেলেনি। তুমি তখন তোমার মায়ের পাশে গিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে। সেই অন্ধকারের মধ্যে বসে এক সময় আমার কান্না থেমে যায়। আমি বুঝতে পারি যে পুরুষ নিজের মায়ের অন্যায়ের সামনে নিজের বউ বাচ্চাকে এত সহজে বলি দিতে পারে। সে আর যাই হোক কোনোদিন কারো স্বামী বা বাবা হতে পারে না। মীরার এক একটা কথা যেন আমার পায়ের নিচে মাটি খুঁড়ছিল। ও একটু দম নিয়ে আবার বলল, ভোরে যখন জানালার একটা নড়বড়ে গ্রিল ভেঙে আমি ওই ঘর থেকে বের হই, তখন আমার মাথায় শুধু একটা চিন্তাই ছিল, এই বিষাক্ত খাঁচায় আমি আর এক সেকেন্ডও থাকবো না। কিন্তু নিয়তি আমাকে গাবতলী পৌঁছানোর আগেই কুড়িল বিশ্ব রোদে এনে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিল। হাসপাতালে যখন আমার জ্ঞান ফিরল, যখন দেখলাম তুমি আমার হাত ধরে কাঁদছো, আমার ঘেন্না লাগছিল আবির। ডাক্তার যখন বললেন আমি সিলেক্টিভ অ্যামনেসিয়াম ভুগছি, আমি মনে মনে হেসেছিলাম। ভাবলাম এটাই তো ভালো সুযোগ, তোমাকে না চেনার অভিনয় করলে অন্তত তোমার ওই অপরাধী মুখটা থেকে আমি সাময়িক মুক্তি পাবো। কিন্তু তুমি নিজেই আজ নিজের অপরাধ স্বীকার করে আমার অভিনয়টা ভেঙে দিলে। আমি মীরার বিছানার পাশে মেঝেতে ধপ করে বসে পড়লাম। ওর একটা হাত ধরার সাহস আমার ছিল না। আমি শুধু মাথা ঠুকে বললাম, মীরা, আমাকে যে কোনো শাস্তি দাও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু আমাকে একেবারে পর করে দিও না। আমি আমাদের এই ফ্ল্যাটের দলিল তোমার নামে করে দিচ্ছি। আমি মায়ের সাথে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছি। আমি তোমার দাস হয়ে থাকবো মীরা, শুধু একটা সুযোগ দাও। দলিল। মীরার একটা ম্লান উপহাসের হাসি হাসলো। যে ভালোবাসার হাত দুটো আমাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, সেই হাত এখন দলিলের কাগজ বাড়িয়ে দিচ্ছে। আবির, টাকা বা ফ্ল্যাট দিয়ে কি কাল রাতের ওই নরক যন্ত্রণা আর অপমান মুছে দেওয়া যায়? তোমার মা তোমাকে ত্যায্য পুত্র করেছেন লোক লজ্জার ভয়ে, আর তুমি ওনাকে ছাড়লে অপরাধবোধের চোটে। কিন্তু তোমাদের এই মা ছেলের জেদাজেদির খেলায় বলি পাঠাতো হলাম আমি আর আমার 2.5 বছরের সন্তান। মীরার বাবা এগিয়ে এসে মীরার মাথায় হাত রাখলেন। ওনার চোখ দিয়ে জল পড়ছিল। উনি বললেন, মামনি, শান্ত হও। ডাক্তারবাবু তোমাকে উত্তেজিত হতে বারণ করেছেন। মীরা ওনার বাবার হাতটা ধরে বলল, বাবা, আমি একদম শান্ত আছি। আমি আর কোনো দিন উত্তেজিত হব না। বাবা, তুমি সজল ভাইকে ডাকো, ডিভোর্সের কাগজপত্র রেডি করতে বলো। আমি পরশুই হাসপাতাল থেকে সোজা দিনাজপুরে তোমার সাথে ফিরে যাব। আর আবিরের দেওয়া ওই ফ্ল্যাটের দলিল, ওটা সজল ভাইয়ের কাছেই থাক। ওটা বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আবিরের নেওয়া ঋণের টাকা শোধ হোক। আমি আবির হাসানের একটা সুতো নিজের সাথে নিয়ে যেতে চাই না। শুধু আমার সন্তান আয়ান আমার সাথে যাবে। ডিভোর্স শব্দটা শুনতেই আমার বুকের ভেতরটা যেন জ্যান্ত পুড়ে ছাই হয়ে গেল। আমি মীরার বাবার পা জড়িয়ে ধরলাম। বাবা, ওনাকে বোঝান আমি মীরাকে ছাড়া বাঁচব না। বাবা, আয়ানকে ছাড়া আমি কিভাবে থাকবো? মীরার বাবা আমার দিকে তাকালেন। ওনার চোখে রাগ ছিল না, ছিল এক গভীর মায়া আর দুঃখ। উনি বললেন, আবির বাবা, যখন মীরা দিনাজপুরের মায়া কাটিয়ে তোমার হাত ধরে এই ঢাকায় এসেছিল, তখন ও ভেবেছিল তোমাকে ছাড়া ও বাঁচবে না। কিন্তু তুমি ওকে বাঁচতে দিলে কই? এখন ও যদি নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়, তবে ওকে আর জোর করো না বাবা। নিজের পাপের প্রায়শ্চিত্ত এভাবে করো। ও যাতে শাস্তিতে থাকে সেই ব্যবস্থা করে দাও। আমি মীরার দিকে তাকালাম। মীরা ততক্ষণে আয়ানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চোখ বুজে ফেলেছে। ও যেন আমার অস্তিত্বটাই আর সহ্য করতে পারছে না। কেবিনের বাইরে এসে আমি করিডোরের দেওয়াল মাথা ঠুকে কাঁদতে লাগলাম। সজল আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, সজল, আমি সব হারিয়ে ফেললাম রে। মায়ের অন্ধভক্ত হতে গিয়ে
আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদটা নিজ হাতে শেষ করে দিলাম। পরদিন সকালে সজল মীরার ইচ্ছা অনুযায়ী আইনি কাগজপত্র নিয়ে এলো, ডিভোর্স পেপার আর বাচ্চার কাস্টডির কাগজে। যখন আমি কাঁপতে কাঁপতে সই করছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি আমার নিজের মৃত্যুর পরোয়ানায় সই করছি। কিন্তু আমি মীরাকে আর কোনো কষ্ট দিতে চাইনি। এটাই ছিল আমার শেষ ভালোবাসার প্রমাণ, ওকে ওনার নিজের মতো করে বাঁচতে দেওয়া। ডিসচার্জের দিন সকালে মীরা হালকা একটা সুতির শাড়ি পরে হুইল চেয়ারে বসে কেবিন থেকে বের হলো। ওর কোলে আয়ান, মীরার বাবা মা ওনাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছেন। সজল গাবতলী যাওয়ার জন্য একটা মাইক্রোবাস ভাড়া করে হাসপাতালের নিচে দাঁড় করিয়ে রেখেছে। আমি দূর থেকে ওনাদের পিছু পিছু নিচে নেমে এলাম। মীরা গাড়ির দরজার কাছে গিয়ে একবার থামলো, তারপর ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। ওর চোখে আর কোনো ঘৃণা ছিল না, ছিল এক অদ্ভুত বিদায়ের করুণা। সে খুব নিচু স্বরে বলল, ভালো থেকো আবির, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, যাতে আর কোনো মীরাকে কোনোদিন শাশুড়ির অহংকার আর স্বামীর পুরুষত্বের বলি হতে না হয়। গাড়ির দরজাটা বন্ধ হয়ে গেল। মাইক্রোবাসটা জ্যাম ঠেলে ধীরে ধীরে ঢাকা মেডিকেল কলেজের গেট পার হয়ে প্রগতি সরণির দিকে মিলিয়ে গেল। আমি হাসপাতালের ওই ধুলোবালি আর ভিড়ের মাঝে একলা দাঁড়িয়ে রইলাম। আমার পকেটে এখন মীরা সেই রক্তে ভেজা নীল ডায়েরিটা রাখা আছে। আজ থেকে আমার একটাই কাজ, এই ডায়েরির প্রতিটি পাতা পড়া আর সারা জীবন নিজের অপরাধের আগুনে পুড়ে খাক খাওয়া। মীরা চলে গেছে, কিন্তু সে আমাকে একলা রেখে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে গেছে। মাইক্রো বাসটা চোখের আড়াল হয়ে যাওয়ার পর ঢাকার এই চেনা শহরটা আমার কাছে একটা জীবন্ত কবরস্থানের মতো মনে হতে লাগলো। প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়ে মীরার স্মৃতি যেন আমাকে তাড়া করে বেড়াতো। নিজের দোষে সব হারিয়ে আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। মাও আর আমার কোনো দিন খোঁজ নেননি। দিন যায়, মাস যায়, মীরার দেওয়া সেই রক্তে ভেজা নীল ডায়েরিটা জড়িয়ে ধরে প্রতিটা রাত আমি কেঁদে ভাসাতাম। ডায়েরির প্রতিটা শব্দ আমাকে একটু একটু করে পুড়িয়ে খাঁটি মানুষের রূপান্তর করছিল। আমি বুঝলাম, শুধু ঢাকায় বসে আফসোস করলে আমার পাইচিত্র সম্পূর্ণ হবে না। যে মীরাকে আমি এত বড় ক্ষত দিয়েছি, ওর মনে আমার প্রতি বিশ্বাসটা আবার ফিরিয়ে আনা আমার দায়িত্ব। তাতে যদি আমার পুরো জীবনটাও পার হয়ে যায়, যাক। মীরা চলে যাওয়ার দীর্ঘ 8 মাস পর আমি আর নিজের ভেতরের এই কষ্ট সহ্য করতে পারলাম না। চাকরি আর ঢাকার মায়া চিরদিনের মতো ত্যাগ করে একটা ছোট ব্যাগ কাঁধে নিয়ে আমি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হলাম। দিনাজপুরের সেই প্রত্যন্ত গ্রামে যখন পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারদিকে সবুজ ধানক্ষেত আর স্নিগ্ধ শান্ত পরিবেশ। যখন মীরার বাপের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, আমার বুকটা দুরু দুরু কাঁপছিল। উঠোনে 2.5 বছরের আয়ান একটা প্লাস্টিকের বল নিয়ে খেলছিল। 8 মাসে ও অনেকটাই বড় হয়ে গেছে। আমাকে দেখা মাত্রই ও খেলা থামিয়ে বড় বড় চোখে তাকালো। তারপর আদো আদো গলায় চিৎকার করে উঠল, বাবা, বাবা আসছে। আয়নের চিৎকারে ঘর থেকে মীরার বাবা আর মা বের হয়ে এলেন। আমাকে এই অবস্থায় মলিন চেহারায় দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ওনারা ভীষণ অবাক হলেন। ওনাদের চোখে কোনো রাগ ছিল না। মীরার বাবা এগিয়ে এসে আমার কাঁধের ব্যাগটা নামিয়ে নিলেন, আর মীরার মা চোখ মুছে বললেন, ভেতরে এসো বাবা, তুমি আসবে আমরা জানতাম। একটু পর মীরা ঘর থেকে বের হয়ে এলো। পরনে সাধারণ একটা সুতি শাড়ি, কপালে ছোট একটা টিপ। ঢাকার সেই হাসপাতালের ফ্যাকাশে মীরা এখন অনেকটাই সুস্থ। ওনার চোখে মুখে এখন এক শান্ত আত্মবিশ্বাসের আলো। আমাকে দেখা মাত্রই মীরা থমকে দাঁড়ালো। ওর সেই পুরনো ভীতি বা তীব্র ঘৃণা এখন আর নেই, তবে চোখে একরাশ বিস্ময় আর অভিমান জমা হলো। আমি ওর সামনে গিয়ে কোনো অধিকার দেখানোর চেষ্টা করলাম না। সোজা মাটির মেঝেতেই বসে পড়লাম। মীরা 2 পায়ের কাছে বসে হাত জোর করে বললাম, মীরা, আমি এখানে তোমাকে জোর করে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি। আমি জানি আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু এই 8টা মাস আমি নরক যন্ত্রণা ভোগ করেছি। মা আমাকে ত্যাগ করেছে, ঘর বাড়ি সব শেষ,
এখন আমার এই পৃথিবীতে তুমি আর আয়ান ছাড়া কেউ নেই। আমি এই গ্রামেই থাকবো মীরা। একটা ছোটোখাটো চাকরি বা চাষবাস করে তোমাদের চোখের সামনে পড়ে থাকবো। তুমি আমাকে স্বামী হিসেবে না হোক, অন্তত আয়ানের বাবা হিসেবে থাকার অনুমতিটুকু দাও। আমার চোখের জল আর ভেতরের খাঁটি অনুশোচনা দেখে মীরার চোখের কোণ দিয়েও পানি গড়িয়ে পড়ল। ও ডায়েরির পাতাগুলোর মতোই বুঝতে পেরেছিল এই আবির আর সেই অন্ধভক্ত কাপুরুষ আবির নয়। এই মানুষটা নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ বদলে গেছে। মীরার বাবা আমার পাশে এসে আমাকে হাত ধরে তুললেন। উনি মীরার দিকে তাকিয়ে বললেন, মামুনি, মানুষ ভুল করে, কিন্তু যে মানুষ নিজের ভুল বুঝতে পেরে অহংকার বিসর্জন দিয়ে এত দূর ছুটে আসে তাকে আর যাই হোক নির্দয় হওয়া যায় না। ও তো তোমার জন্য নিজের মা, বাড়ি সব ছেড়ে এসেছে। এবার ওকে মাফ করে দাও মা। মীরা গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। ওর হাত দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে খুব মায়াবী মৃদু ধমকের সুরে বলল, এতদিন পর কেন এলে আবির? ভেবেছিলে খুব সহজে মিথ্যা ডিভোর্সের কাগজে সই করে দিয়ে মুক্তি পেয়ে যাবে। রাতের ওই স্টোররুমের অন্ধকারে আমি কিন্তু তোমার এই বদলে যাওয়া রূপটার জন্যই অপেক্ষা করছিলাম। মীরারের একটি কথায় আমার বুকের ভেতরের সমস্ত মেঘ কেটে এক সোনালি রোদ হেসে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মীরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে ফেললাম। আয়ানও ছুটে এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরল। পরের দিন সকালে আমি আর মীরা আমাদের সন্তানকে নিয়ে দিনাজপুরের সেই শান্ত পুকুর পাড়ে গিয়ে বসলাম। ভোরের হালকা মিষ্টি আলো এসে পড়ল মীরার মুখের ওপর। মীরার মাথায় আর কোনো ব্যান্ডেজ নেই, আর আমাদের সম্পর্কেও আর কোনো শাশুড়ির অহংকারের বিষাক্ত কালো মেঘ নেই। আমরা আর কোনো দিন সেই ঢাকার খাঁচায় ফিরে যাব না। এই গ্রামেই মীরার এই বাপের বাড়ি কোণে আমরা নিজেদের মতো করে একটা ছোট সুন্দর ভালোবাসার সংসার গড়ে তুলব, যেখানে কোনো বউকে আর চাকরানি হতে হবে না, আর কোনো স্বামীকে মায়ের অন্ধভক্ত হয়ে কাপুরুষ সাজতে হবে না। মায়ার আড়ালে থেকে বের হয়ে আমরা খুঁজে পেলাম আমাদের সত্যিকারের স্বপ্ন। সমাপ্ত গল্প বউ শাশুড়ি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নতুন নতুন গল্প পেতে সবাই লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।